সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো দীর্ঘদিনের অপেক্ষা, ভোগান্তি আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে পাশ হয়ে জারি হলো রেজিস্ট্রেশন অধ্যাদেশ 2026। এই যেন ভূমি মালিকদের জন্য নতুন ভোরের আলো। বছরের পর বছর যে জমি নিয়ে মানুষ দুশ্চিন্তায় ছিল, যে কাগজপত্রের জটিলতায় ন্যায্য মালিক হয়েও হয়রানির শিকার হয়েছে, আজ সেই কষ্টের অবসান ঘটানোর পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অধ্যাদেশ শুধু একটি আইন নয়, এটি ভূমি মালিকদের মর্যাদা, নিরাপত্তা ও নিশ্চয়তার প্রতীক। এখন জমির রেজিস্ট্রেশন মানেই স্বচ্ছতা, সহজতা আর বিশ্বাসযোগ্যতা। সাধারণ মানুষের ঘাম ঝরানো কষ্টের জমি আর কারো ষড়যন্ত্রের শিকার হবে না, এই আশ্বাসই বহন করে এনেছে এই নতুন অধ্যাদেশ। গ্রাম থেকে শহর, প্রান্তিক কৃষক থেকে প্রবাসী বিনিয়োগকারী, সবাই আজ আশার চোখে তাকিয়ে আছে। কারণ এই আইন মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সম্পত্তি, মানসিক শান্তি আর আইনি সুরক্ষা। রেজিস্ট্রেশন অধ্যাদেশ 2026 সত্যি ভূমি মালিকদের জন্য এক যুগান্তকারী অর্জন, যা আস্থা ফিরিয়ে দিয়েছে রাষ্ট্র ব্যবস্থার উপরেও। এটি শুধু একটি অধ্যাদেশ নয়, এটি লাখো মানুষের স্বপ্নকে আইনি স্বীকৃতি দেওয়ার এক সাহসী ঘোষণা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে একটা গুরুত্বপূর্ণ আইন পাশ হয়েছে। সেটি হচ্ছে যে এটাকে যদি আইন বলা যাবে না, এটা হচ্ছে রেজিস্ট্রেশন অধ্যাদেশ 2026। এর মধ্যে এটি পাশ হয়ে জারি হয়ে গেছে অলরেডি। এখন দর্শক, আপনারা বলতে পারেন যে এই আইন পাশ হয়ে আমাদের কি লাভ, জনগণের কি লাভ হলো, কি সুবিধা হলো, কি অসুবিধা হলো, এই বিষয়টি আমি আপনাদের জানার জন্য আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। বেসিক্যালি উত্তরাধিকার যে সম্পত্তিগুলো আপনারা পেয়েছেন, এই সম্পত্তিগুলো নামজারি করতে আপনাদের নানা ধরনের হয়রানির সৃষ্টি হয়েছে এবং অনেক হয়রানি পোহাতে হয়েছে। এমনকি এখনো হচ্ছে যে এখন যদি আপনি ভূমি অফিসে যান, যে উত্তরাধিকার বলে যে আপনি সম্পত্তি পেলেন, সেই সম্পদের কিছু অংশ আপনি বিক্রি করতে যাবেন কিংবা আপনি কাউকে হেবা করতে যাবেন, দান করতে যাবেন, আপনি কিন্তু সেটা পারবেন না। তখন আপনাকে বলবে আপনি খারিজ বা নামজারি বা মিউটেশন করে এনে দেন। খারিজ করতে ভূমি অফিসে গেলেন, তখন বলবে যে না, এটাতে খারিজ করা যাবে না। কেন যাবে না? তারা বলবে যে এটার বন্টননামা দলিল লাগবে। এটা কিন্তু একটা ভোগান্তি, ভোগান্তির কিন্তু আরেক নাম এটা। আপনারা যৌথভাবে নামজারি করতে পারবেন, কিন্তু আপনি কোনো একটা সম্পত্তি এককভাবে খারিজ করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। এই যে একটা ভোগান্তি, এই একটা পেরেশানি, এটার কথা চিন্তা করে সরকার একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ বা পরিবর্তন এনেছেন। এই জিনিসটা এখন বন্ধুরা আমি আপনাদের সাথে ডিসক্রাইব করব ডিটেইলে। এই পরিবর্তনটা জানার পরে আপনি বুঝবেন যে কোন কোন ক্ষেত্রে নামজারি করার দরকার আছে, কোন কোন ক্ষেত্রে নামজারি করার দরকার নাই, কোন কোন ক্ষেত্রে বন্টননামা করার দরকার নাই, কোন কোন ক্ষেত্রে বন্টননামা করার দরকার আছে। আর সর্বশেষ যে বিষয়টা জানবেন যে এই বিষয়টা করার ফলে এই যে এই আইনটা চেঞ্জ হলো, এই আইনটা চেঞ্জ করার ফলে আপনাদের কি উপকার হলো, এটা আমি সবার শেষে আলোচনা করব। তাহলে প্রথম আমি বলবো যে কি পরিবর্তনটা হয়েছে বন্ধুরা। আগে মানে এই আইন পরিবর্তন করার পূর্বে কি পরিবর্তন হয়েছে এখন, মানে আগে ব্যাপারটা কি ছিল যে আপনার বাবা মারা গেছে বা দাদা মারা গেছে, ওয়ারিশ সম্পত্তি পেয়েছেন। এই ওয়ারিশান সম্পত্তি আপনি এককভাবে আংশিকভাবে কোনো জায়গায় কখনো নামজারি করতে পারতেন না, বাট যৌথভাবে নামজারি করতে হতো। আর একটু সহজ করে বলি যে আপনি এককভাবে বিক্রি করতে পারতেন, অর্থাৎ কোন সম্পত্তি আপনার পৈতৃক সম্পত্তি আপনি নামজারি ছাড়া বিক্রি করতে পারতেন, কিন্তু আপনি হেবা করতে পারতেন না, দান করতে পারতেন না, কাউকে গিফট করতে পারতেন না, কাউকে হেবার ঘোষণা পর্যন্ত আপনি করতে পারতেন না। এই যে একটা লিমিটেশন ছিল, এই লিমিটেশনটা উঠিয়ে দেওয়া হয়েছে। আগে শুধুমাত্র এই যে উত্তরাধিকারীদের যে সম্পত্তিগুলো,
এইগুলো সম্পত্তি আপনি নামজারি ছাড়া বেচা বিক্রি করতে পারতেন, কিন্তু হেবা বা দান করতে পারতেন না। তার মানে হচ্ছে কি, আমি আমার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করতে পারবো, বাট আমার ভাই বোনকে হেবা করতে পারবো না, আমার ছেলে মেয়েকে বা আমার স্ত্রীকেও আমি দান বা হেবা করতে পারবো না। কি মুশকিলে কথা, বুঝলেন তো? বিক্রয় করতে পারবো কিন্তু আমি দান করতে পারবো না। এই যে একটি অসুবিধা, এই অসুবিধাটা দূর করার জন্য বন্ধুরা এই আইনটা প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন ছিল ভূমি মালিকদের। এই সরকার বিষয়টা বুঝতে পেরেছেন, বুঝেই এই সরকার এই আইনটি পাশ করেছেন। এতে কিন্তু মানুষের বা ভূমি মালিকদের অনেক উপকার হলো ভিউয়ার্স। এখন আমার পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি আমি যে কাউকে নামজারি ব্যতীত আমার নামজারি করার আর দরকার নেই। এই সম্পত্তিটা আমি আমার ভাইকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার সন্তানকে আমি হেবা করতে পারি, দানের ঘোষণা করতে পারি, কিংবা অন্য কারো কাছে আমি সেল করতে বা বিক্রয় করতে পারি। ভিউয়ার্স, এই রেডিক্যাল চেঞ্জটা 2026 সালের এই আইনে প্রবর্তন করা হয়েছে। আইনটির নাম হচ্ছে বন্ধুরা রেজিস্ট্রেশন অধ্যাদেশ 2026। এটা গেল হচ্ছে প্রথম পর্ব। কি পরিবর্তন করা হয়েছে সেটা বললাম আপনাদের সামনে ভিউয়ার্স। আর এখন যে জিনিসটা জানবো এবং জানাবো সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আপনার নামজারি করার দরকার নেই। এটা তো দর্শক আইনে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে উত্তরাধিকার মূলে যে সম্পত্তি, সেই সম্পত্তি আপনি পেয়েছেন, সেই সম্পত্তি বিক্রয় করার ক্ষেত্রে নামজারি করার দরকার নেই। আপনি সরাসরি বিক্রি করে দিন। আপনি কাউকে হেবা করবেন, দান করবেন, গিফট করবেন, হেবা বিলোয়াজ করবেন, করে দিন। নামজারি করা এই ক্ষেত্রে কোনো দরকার নাই। কিন্তু নামজারি করার দরকার আছে কখন? যখন আপনি কোনো সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাননি, বাট আপনি কোনো সম্পত্তি ক্রয় সূত্রে পেয়েছেন, তখন ক্রয় সূত্রে পেয়ে নামজারি ব্যতীত আপনি আবার বিক্রয় করতে পারবেন না। কাউকে বিক্রয় বলতে আপনি বিক্রয় করতে পারবেনই না। পার্থক্যটা শুধু এখানেই, আপনি একটা সম্পত্তি ক্রয় করেছেন, সেই সম্পত্তিটা আপনার নামে নামজারি থাকতে হবে, তাহলে আপনি পরবর্তীতে আপনি সেটা বিক্রি করতে পারবেন বা হেবা করতে পারবেন। কিন্তু আপনি একটি সম্পত্তি বাবার কাছ থেকে পেয়েছেন, মায়ের কাছ থেকে ওয়ারিশ সম্পত্তি পেলেন, সেই সম্পত্তি বিক্রয় করতে, হেবা করতে, দান করতে আর নামজারি করার দরকার নেই। এটাই বন্ধুরা এই আইনটার সুবিধা কতটা। দর্শক, যে সুবিধাটা হচ্ছে ভিউয়ার্স, যে নামজারি করতে গিয়ে যে হ্যারাসমেন্ট বা সাফারিংস এর মধ্যে মানুষকে পড়তে হয়, ইভেন কি সময়ের ব্যাপার ছিল, তারপর আমার এই নেই সেই নেই, কাগজে গরমিল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাছাড়া সিএস, এসএ, আরএস, বিএস, সিটি জরিপ বা মহানগর জরিপ তুলতে হবে, দলিল, বায়াদলিল, নকশা, পেন্টাগ্রাফ, ওয়ারিশ সনদপত্র, আরো কত কি তুলতে হতো। তারপরে 28 দিন সময় লাগবে। সেই ক্ষেত্রে 28 দিনের জায়গায় আরো 28 দিন সময় বেশি লাগতে পারে। এই যে হ্যারাসমেন্টের যে একটা ব্যাপার আর কি, সময়ের ব্যাপার, সময় ক্ষেপণ হতো বা এতে কিছু অর্থ নষ্ট হতো। আগের মতো সময় এখন আর নষ্ট হবে না, টাকা পয়সা, সময় কিছুই নষ্ট হবে না। উপকারটা বেসিক্যালি হয়েছে এখানেই যে আপনি আপনার বাবা মারা গেছে, আপনি যে কোনো মুহূর্তে আপনার সম্পত্তিটুকু বিক্রি করে দিতে পারেন, আপনি হেবা করতে পারেন। এখন আর নামজারি করার দরকার নেই। কিন্তু উপকারটা হলো আর্থিক উপকার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এত সময় নষ্ট করার দরকার নেই, সময় সাশ্রয় হবে। কারো হয়তো ইমিডিয়েট টাকার দরকার, জমিটা বিক্রি করে হয় আমি বিদেশে যাব, কারো হয়তো তার ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য বিদেশে পাঠাবে, কিংবা দেশেই লেখাপড়া করবে, টাকার দরকার। কারো হয়তো বিদেশে চিকিৎসা করার জন্য টাকা নেই, টাকা হঠাৎ দরকার হয়ে পড়েছে। দেখা গেছে যে তার 1 খণ্ড জমি আছে, শেষ সম্বল, এটা দ্রুত বিক্রি করে দিয়ে, দ্রুত বা ভাইয়ের কাছে দিয়ে, বোনের কাছে দিয়ে দান করে অর্থ নিতে পারে, দ্রুত টাকাটা নিতে পারে। যদি নামজারির ব্যাপারটা থাকতো তাহলে নামজারি করতে কিন্তু এতটা 1 মাস সময় লেগে যায়, অনেক সময় আরো বেশি সময় লাগে, কিংবা দেখা গেছে সবকিছু সঠিক থাকার পরে, সব কাগজপত্র সঠিক আছে, তারপরও আপনার দরখাস্ত দিতে হতো। সেই দরখাস্ত দেওয়ার 28 দিন পর আপনার নামজারি মঞ্জুর হবে। তবে সবকিছু সঠিক যদি না থাকে তবে কিন্তু আপনি নামজারি করতে পারবেন না, সবকিছু রিজেক্ট হয়ে যাবে। সেই ভেজাল থেকে কিন্তু সরকার আমাদের বাঁচিয়ে দিয়েছে। এখন বাঁচিয়ে দেওয়ার পরে কি হলো, এখন এই সময়টা আর লাগবে না, সময় ক্ষেপণ আর লাগবে না, আর অর্থ যে নষ্ট হতো সেই অর্থটা ব্যাপক পরিমাণে
আর নষ্ট হবে না। এদিক দিয়ে বন্ধুরা অনেক সুবিধা হয়েছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝলেন এবং এখন আপনারা কিন্তু জানতে পারলেন এটা আপনাদের জন্য কি আইন হয়েছে, এই অধ্যাদেশের সুবিধাটা কি এবং অসুবিধাটা কি। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।